নমস্কার, শোনাচ্ছি লেখিকা আশাপূর্ণা দেবীর মিত্তির বাড়ি। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। দুবার ফিট হইয়া ছাড়িয়াছে, বেলার অতিরিক্ত বাড়াবাড়িতে ভাতও খাইতে হইয়াছে, অথচ অরুণেন্দুর দেখা নেই। ইচ্ছা করিয়াই যেন অন্যায় দেরি করিতেছে সে। একবার নাকি আসিয়াছিল, অলকা তখন মূর্ছাপন্ন। সেই মারাত্মক অবস্থায় ফেলিয়া রাখিয়া যে স্বামী, ডাক্তার স্বামী, নিশ্চিন্ত চিত্তে সারা বেলাটা বাহিরে কাটাইতে পারে, তার স্ত্রীর কেন মৃত্যু হয় না, এই কথাটাই বুঝিতে পারে না অলকা। মূর্ছার মাঝখানে মরিয়া থাকিয়া একদিন যদি অলকা অরুণেন্দুর অবহেলা আর দুর্ব্যবহারের উচিত জবাব দিতে পারিত। কত কিছু ভাবিয়া রাখে অলকা, কিছুই হয় না। শেষ পর্যন্ত উঠিতে হয়, খাইতে হয়। সেই হৃদয়হীন স্বামীর সহিত হাসি গল্প করা হইয়া যায় একাধ সময়। সে যখনই আসে তখনই যেন খুশিতে টকবক করিতে থাকে, কাঁদিয়া কাটিয়া মান অভিমান করিয়া তার নাগাল পাওয়া শক্ত। কিন্তু কেন কেন অরুণেন্দু বউ লইয়া একটু বাড়াবাড়ি করে না? বউ মরিয়া যাইবার আশঙ্কায় কণ্টকিত হইয়া থাকে না? যে বউয়ের বুকের অসুখ, তাহাকে বুকের ভিতর আগলাইয়া রাখিতে চায় না কেন? একটা ছেলেপুলে পর্যন্ত নাই যাহার? সংসারে কে যে কত আপন সে তো আর চিনিতে বাকি নাই অলকার। নিজের মা, গোবিন্দগত প্রাণা অমন ভক্তিমতী মা, তিনি শুদ্ধ যে রোজগারি ছেলে বলিয়া অরুণেন্দুকে বেশি মায়া দেখান, এ কথা আর কেউ না বুঝুক, অলকার কি এখনো বুঝিতে বাকি আছে? কই, অলকা কি স্বামীর অর্থের উপর নজর দিতে যায়? এই তো এত টাকা, সবই বারোভূতে খাইতেছে। সংসারের 10 জনের সঙ্গে ভাতের ওপর মাছ জোটে না অলকার, অথচ টাকাগুলা পাখা মেলিয়া মুহূর্তে মুহূর্তে উড়িয়া যায়। অলকার একলার সংসার হইলে রাজার হালে থাকিতে পারিত নাকি? সেসব কিছুই চায় না বেচারা। চায় শুধু স্বামীকে একটু বেশি করে কাছে পাইতে। সে স্বাদটুকুও মিটিবে না? বিছানায় পড়িয়া হাঁসফাঁস করিতে করিতে এই কেনর আঘাতে নিজেকে নিজে ক্ষতবিক্ষত করিতে থাকে অলকা। ঘড়িটা বাজে না, তাই দরকার পড়িলে মাঝে মাঝে দালানে আসিয়া দেখিতে হয়। অলকা খোলা জানলা দিয়া দেখিতে পাইয়া ডাকে, ছোট ঠাকুরপো শোনো। অনিরুদ্ধ দরজায় আসিয়া দাঁড়ায়। ভেতরে এসো না, কথা আছে একটা। কি বলুন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনবার দরকার কি, বসো না বলি। ঠিক আছি, বলুন না। না, এই এক সিদ্ধ পুরুষ হয়েছেন বাবা। আচ্ছা ভাই ছোট ঠাকুরপো, তুমি তো দেদার বই পড়েছ, বিদ্যের জাহাজ ভরা আছে পেটে, একটা কথা বলো দেখিন। প্রশ্ন করে না, জিজ্ঞাসুর দৃষ্টিতে চাহিয়া দেখে না, শুধু শোনার অপেক্ষায় গম্ভীর হইয়া দাঁড়াইয়া থাকে অনিরুদ্ধ। বলছি না, যাও, তোমরা সবাই সমান। ব্যাস চলে যাচ্ছ অমনি? শোনোই না ছাই। আচ্ছা, ছেলেপুলে একেবারে না হওয়া ভালো? আমার মত চান? আহ, কি মুশকিল! মতের কি আছে? ভালো কি ভালো নয় তাই বলো না। কে বলেছে ভালো? মাদুলি পড়ুন। না, তোমার সঙ্গে কথা কওয়াই দায়, কেবল পালাই পালাই। ধরো যদি তোমার গিয়ে মানে মাদুলি যে পড়তে হবে তার কি মানে আছে? এমনিও তো হতে পারে। হতে কি না পারে, কিন্তু আমার মতামতের মূল্যটা কি? বাহ, যতই হোক, তোমরা হলে বিদ্বান মানুষ। ডাক্তার নই। অনিরুদ্ধ ছায়াটা সরিয়া যাইতেই অলকা অস্ফুট মন্তব্য করে, নির্বিকার পরমহংস, অহংকার দেখো না, তেজে মটমট করছেন। স্বামী ভিন্ন মনের কথা খুলিয়া বলিবার দ্বিতীয় লোক না থাকাও এক মুশকিল। স্বামীর কাছে কি মনের কথা সব বলা যায়? মেয়ে মানুষের 12 আনা চক্রান্তই তো স্বামীর বিপক্ষে। মনোজার সুরেখার বয়সের তারতম্যটা এত কম যে স্বামী স্ত্রী না হইয়া সহপাঠী হইলেই যেন মানাইত ভালো। অবশ্য সহপাঠিত্বের অনাবিল প্রেম পূর্বরাগের তুমুল আবর্তে পাক খাইতে খাইতে অবশেষে দাম্পত্য সমুদ্রের নির্বাণ প্রাপ্তির দৃষ্টান্ত বিরল নয়। কিন্তু সে কথা থাক। সুরেখা যেমন সপ্রতিভ চটপটে, লজ্জা শরমের বালাইহীন, মনোজ তেমনি মুখচোরা লাজুক। বউ নামক জীবটির নাম শুনিলেই তাহার আকর্ণ লাল হইয়া ওঠে।
একে তো এ বাড়ির আইন কানুন করা, ছেলে মানুষ বউ, দিনের বেলা স্বামীর সঙ্গে কথা কহিয়াছে এমন রিপোর্ট পাইলে গৃহিণীরা স্তম্ভিত বিস্ময়ে বাক্যহারা হইয়া পড়েন, আর মধ্যবর্তিনীরা নিন্দায় শতমুখ হইয়া ওঠেন। তার ওপর আবার লাজুক বর, লুকাইয়া চুরাইয়া একটু আদ্রু সুযোগ সৃষ্টি করিয়া লইবার ফন্দি ফিকির আবিষ্কার করিতে হয় একা সুরেখাকেই। ছোট ছোট মেয়েগুলিকে পর্যন্ত বিশ্বাস করিবার জো নাই। বিশ্বাসভঙ্গের গৌরব অর্জন করিতে পরান্মুখ কেহই নয়। বিশেষত মনোজের পরীক্ষা আসন্ন এবং নারী যে সকল সাধনার বিঘ্নস্বরূপিণী একথা কে না জানে। কোন ছুতায় একবার তপস্বীর ধ্যানভঙ্গ করিতে আসিলেই পঞ্চম বাহিনী মারফত সংবাদ মুহূর্তে প্রচার হইয়া পড়িবে সে কথা সুরেখার অজ্ঞাত নয়। তবু আসে, না আসিয়া থাকা সম্ভব? 19 বছর বয়সের উৎফুল্ল হৃদয় কি কেবল শাশুড়ি ননদের চরণতলে অর্ঘ্য দিবার জন্য সৃষ্টি হইয়াছে? পলায়ন পর উদগ্র মনকে কতক্ষণ বন্দী রাখা যায় 5 ফোড়নার হলুদ বাটার অমোঘ বন্ধনে? পৃথিবীতে এত ভিড় কেন? মানুষ অনর্থক এত কাজ করে কেন? অর্থহীন এত কথা কহিয়া কি সুখ পায় ওরা? ওদের পৃথিবী কি চিরদিন এমনিই ছিল, আলোহীন, বাতাসহীন, নিরন্ধ্র? নিজেদের গতি থামিয়া গিয়াছে বলিয়াই কি অপরের সুস্থ সহজ গতিবেগকে আটক করিতে চায় পাথর চাপাইয়া? সুরেখার বাপের বাড়ির সংসারটা এত ছোট যে সংসারের দায়টা কখনো চোখে থাকে নাই তাহার। লেখাপড়া, গান বাজনা, সেলাই বোনার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটাকেও আনুষঙ্গিক একটা প্রয়োজন হিসেবে দেখিয়া আসিয়াছে। কিন্তু এ বাড়ির সংসার নামক দৈত্যটা কি ভয়ঙ্কর! একমাত্র আহার পর্বকে কেন্দ্র করিয়া অহরহ যে বিরাট কর্মচক্র পাক খাইয়া মরিতেছে, এতগুলা মানুষের সমস্ত শক্তি নিঃশেষ হইয়া যায় তাহাতে তেল যোগাইতে। বর্তমানের পাওনা মিটাইয়া কিছুটা সময়ও যদি উদ্বৃত্ত থাকে, ভবিষ্যতের ভাবনা ভাবিতে দোষ কি? কুল, কাসন্দি, বড়ি, আমসত্ত্বের কাজ তো আর ফুরায় না। কিছু না হোক অবসর সময় চাল ডালের কাঁকড়গুলাও তো বাছিয়া রাখিলে হয়। ছেলে মানুষ বউ বলিয়া যখন ভারী কাজের দায়িত্ব চাপানো হয় না। তাছাড়া উদয়াস্ত ভারী কাজ করিতে করিতে যাদের দম বন্ধ হইয়া আসিতেছে, তাদের সেবা করিবে কে? লঘুজন ছাড়া। ছেলের বউ তবে আনে কেন লোকে? শুধু বটটি আর ঘরটি চিনিলেই তো চলে না। বাপ মা তবে 5 জনের ঘর দেখিয়া মেয়ে গচাইছে কেন? প্রত্যক্ষ অভিযোগের তবু উত্তর আছে, কিন্তু 5 জনের ঘরে সরাসরি ব্যবস্থাটা কম। ব্যঙ্গ, বিদ্রুপ, শ্লেষ যেন বাতাসে ছড়াইয়া বেড়ায়। ফিসফিস, গুজগুজ, আসামির ছায়া দেখিলেই থামিয়া যাওয়া, ঠাড়ে ঠোড়ে হাসি টিটকিরির চলে কিছুটা বলিয়া লওয়া, এর বেশি নয়। কিন্তু দাহটা কি বেশি তীব্র হয় না তাতে? হয়। তবু বুদ্ধিমতী সুরেখা অবুজের ভানে প্রতিকূল অবস্থাকে কিছুটা ঠেকাইয়া রাখিয়া আবহাওয়া সরস রাখিতে চেষ্টা করে। সুযোগ পাইলেই তপস্যার বিঘ্ন ঘটাইতে আশ্রমে আসিয়া হানা দেয়। এলাম আবার জ্বালাতে। অধ্যয়নরত তপস্বীর মুখে মুহূর্তে বিদ্যুৎ জ্বলিয়া ওঠে। স্থান কাল বিস্তৃত হইয়া আবেগে জড়াইয়া ধরে, কিন্তু সে মুহূর্তই ছাড়িয়া দিয়া বিপন্ন ভঙ্গিতে বলে, আচমকা এমন লোভ লাগিয়ে দাও? দালানে নেই তো কেউ? থাকতে পারে, খালি আর থাকে কখন? সর্বনাশ, বলতে হয় আমাকে? দেখো দেখো লক্ষ্মীটি কে আছে। যেই থাকুক, ফাঁসির হুকুম দেবে তোমাকে এই বেআইনি কাণ্ডর জন্য? হুকুম দিতে হয় কি, নিজেই মরতে হয় লজ্জায়। অথচ তুমি এরকম হঠাৎ এসে পড়লে এত ভালো লাগে। ঠিক এক্ষুনি পড়ার বইগুলো কি বিশ্রী যে লাগছিল। লোক লজ্জার ভয় এখন তো তার চেয়েও বিশ্রী লাগছে আমাকে। কি যে বলো দুষ্টু মেয়ে! কত ভালো যে লাগে সে হয়তো তোমায় বোঝাতে পারি না আমি, কিন্তু কি করি বলো? তোমাকেই যে শেষকালে নানা কথা শুনতে হয়, ওই আমার ভাবনা। কথা শোনাকে আমি গ্রাহ্য করি না, যদি তোমায় পাই একটু। শ্রী রাধিকা কি বলে গেছেন জানো তো? জানি তো, কিন্তু তোমার গলায় কলঙ্কের হার দেখতে আমার যে ভালো লাগে না। তার মানে ভালোবাসার কিছু বোঝো না তুমি। ABCD পড়া হয়নি। আমার সুখ চাও না, শুধু প্রশংসা চাও। দুটোই চাই,
তুমি তোমার সমস্ত গৌরব আর প্রতিষ্ঠা নিয়ে উজ্জ্বল হয়ে থাকো, এই দেখতে চাই। তত্ত্বে ওকে মধ্যম প্রেম বলা হয়। যাক, সবাই কিছু আর উত্তম জিনিসের অধিকারী হয় না। এখন কথা হচ্ছে, বিজয়িনীর ভঙ্গিতে পাশে আসিয়া গুছাইয়া বসে সুরেখা, মনোজের সন্ত্রস্ত ভাবকে উপেক্ষা করিয়া। পরিবার জন্য আলাদা ঘর অবশ্য নাই, শোবার ঘর যে একটা পাইয়াছে এই যথেষ্ট। পাইয়াছে নেহাত বিবাহিত বলিয়াই। এই সেদিনও খুঁড়তুতো জেঠতুতো কাকা দাদা আর ভাইপো ভাগ্নের সঙ্গে গাদাগাদি করিয়া নিচের ঘরে শুইয়াছে। পরীক্ষার পড়া তৈরি করিয়াছে বন্ধুর বাড়ি গিয়া। এখন ঘর একখানা নিজস্ব দখলে পাইয়াছে বলিয়াই হোক, কিংবা বাড়ি ছাড়িয়া যাইবার ইচ্ছার অভাবেই হোক, পড়িতে যাওয়ার ব্যবস্থাটা বাতিল। বিছানার উপরই খাতা পত্র বই পেন্সিল ছড়ানো, এবং তাহারই একান্তে একটু স্থান সংগ্রহ করিয়া চোখের উপর হাত চাপা দিয়া পড়িয়া পড়িয়া বোধ করি পাঠ্যপুস্তকের দুরূহ স্থানগুলির চিন্তা করিতেছিল মনোজ। ঘরের বাতাসে একটা নাম না জানা পুষ্প সারের মৃদু সৌরভ যেন গুঞ্জরণ করিয়া বেড়াইতেছে। গত রাত্রির মোহময় অনুভূতির ক্ষীণ একটুখানি রেশ লাগিয়া আছে বিছানার বালিশে, জাগরণ ক্লিষ্ট দুই চোখের পাতায়। সুরেখাকে দেখিয়া অবাক লাগে মনোজের। সবসময় ওকে টাটকা মনে হয়। চঞ্চল দুই চোখ নাচিয়াই আছে। কম ঘুমের নালিশ লাগিয়া থাকে না চোখের কোলের করুণ ছায়ায়। মনোজের এত ঘুম পায় কেন? অথচ সারাদিনের আকাঙ্ক্ষিত সেই ঘুম রাত্রি আসিলেই চোখ ছাড়িয়া উধাও হয় কোথায়? কপালের উপর ঠান্ডা হাতটা বুলাইয়া দিয়া সুরেখা চাপা হাসির সঙ্গে প্রশ্ন করে, এই সকালবেলায় তোমার ঘুম পাচ্ছে কেন বলো তো? কাল নাইট ডিউটি ছিল অফিসে বলিয়া উঠিয়া বসে মনোজ। পরিহাস করিয়া উত্তর দেয় বটে, কিন্তু তাহার উৎকণ্ঠিত দুই চোখ ও উৎকর্ণ দুই কান বর্তমান পরিস্থিতি ছাড়িয়া ঘরের বাহিরে দালানে আর ওদিকের বারান্দায় গিয়া আটক পড়ে। কে কোথা হইতে দেখিয়া যে নিবে বাবা কে জানে। সুরেখার ঠান্ডা নরম হাতখানা জ্বালা করা গরম গরম চোখ দুইটার উপর চাপিয়া ধরিতে পারিলে চমৎকার আরাম লাগিত না? কিন্তু অত সাহস মনোজের নাই। সংকুচিতভাবে বেশ খানিকটা তফাৎ রাখিয়াই বসে। নিজের বাড়িটা তো সে জানে। সুরেখাও কি এতদিনে জানে নাই? মেয়েরা বরং বেশি বুঝিতে পারে এসব ব্যাপার। তবু ওর যে কি অন্যায় সাহস! মনোজের ভীত সন্ত্রস্ত ভাবটা যেন ওর কৌতুকের বিষয়। অত দূরে সরে বসলে যে? বিছানার এখানটায় ছারপোকা ছিল বুঝি? হ্যাঁ ছিল, ছারপোকা নয় বিচ্ছু। তুমি কি যেন বলতে এসেছিলে না? তার মানে তাড়াতাড়ি বিদেয় করতে চাও, কেমন? এরকম কথাগুলো বলে খুব সুখ পাও না? নিশ্চয়, সত্যি কথা বলার চাইতে সুখ আছে। আচ্ছা, আমার বক্তব্যটা বলে নি। এক জায়গায় নিয়ে যাবে আমাকে? কোথায়? মনোজের বুকের ভিতরটা ধরাস করিয়া হোটে। হয়তো বাপের বাড়ি যাইবার আবদার ধরিয়া বসিবে। এই একটা জায়গায় বউগুলোকে বোঝা দায়। এত ভালোবাসাবাসি, মুহূর্ত বিরহে পৃথিবী অন্ধকার দেখে, মিলন রাত্রির মধুর আবেশে স্বর্গসুখের ভাব দেখায়, কিন্তু বাপের বাড়ির নাম হইলেই সব গোলমাল। বরের মুখে চোখে আপত্তির ছায়া দেখিলেই মান অভিমান উথলাইয়া পড়ে তাহাদের। স্বার্থপর পুরুষজাতকে চিনিয়া লইতে বিলম্ব হয় না তখন। কিন্তু সুরেখা যা বলে সে যে আরো সাংঘাতিক। লেকচার শুনতে যাব, নিয়ে চলো না লক্ষ্মীটি। লেকচার? কার লেকচার? বাহ, তুমি যেন আকাশ থেকে পড়ছো। এই তো কাছেই নতুন পার্কে শাহ নওয়াজের লেকচার হবে, শুনছো না? পাড়ার ছেলেরা ভলান্টিয়ার হচ্ছে। হ্যাঁ, শুনিয়াছে বটে মনোজ, কিন্তু মিত্তির বাড়ির জবরদস্ত বনেদির দেওয়াল ভেদ করিয়া যে খবরটা সুরেখার কানে আসিয়া পৌঁছিয়াছে এবং মনের দরজায় ঘা দিয়াছে, এইটাই চট করিয়া মনে আনিতে পারে নাই। তুমি আবার লেকচার শুনতে যাবে কি করে? উড়াইয়া দিবার ভঙ্গিতে বলে মনোজ। কি করে আবার? যেমন করে সবাই যাচ্ছে। কেন যেতে নেই? মেয়েরা যাচ্ছে না সেখানে? যাবে না কেন? অজস্র যাচ্ছে, কিন্তু সকলের বাড়ি তো ঠিক আমাদের বাড়ির মতন নয়। আশ্চর্য! বাড়ি বলতে তোমরা কি বোঝো জানি না। বাড়ি কি একটা দৈত্য? পৃথিবী বদলাচ্ছে না, আইন কানুনের পরিবর্তন হচ্ছে না,
শুধু তোমাদের বাড়িটাই সেই মধ্যযুগের ছাঁচে ঢালাই করে রেখে দিয়ে নিশ্চিন্ত থাকবে? আজকাল কোন বাড়ির মেয়েদের এত পর্দা, এত কড়াকড়ি আছে বলো তো? আছে, আমাদেরই মতন সব স্থবির পরিবারের মধ্যে। কিন্তু লেকচার শুনতে যাবার তোমার দরকার কি? নিজেই তো খাসা লেকচার দিতে পারো। আলোচনাটাকে পরিহাসের খাতে আনিয়া ফেলিতে পারিলেই বাঁচে মনোজ। সুরেখা মনে মনে অস্বীকার করিতে পারে না স্বামীকে তাহার নেহাত ছেলে মানুষ লাগে, কাজেই সহজে রাগ করে না। হাসিয়া বলে, তার জন্যে অন্য সময় নির্দিষ্ট আছে, কিন্তু সত্যি আমি যাবই, নিয়ে যেতে হবে তোমাকে। এটা তো কোনো খারাপ কাজ নয়, বা আর কোনো মেয়ে করছে না তা নয়, তবে অত ভয় কি? চিরকাল ভয় করে চললে তোমাদের এই অচল আয়তন কি কোনোদিনই ভাঙবে? মেয়ে মানুষ তো জেলের আসামি নয়। তাছাড়া অহরহ এই চারখানা দেওয়ালের মাঝখানে ঘাড় বুঝে পড়ে থেকে কি সংকীর্ণ মন হয়ে গেছে সব বলো দেখিন। ওতে কি নিজেদের কিছু লাভ হচ্ছে তোমাদের? মনোজ বিস্মিত না হইয়া পারে না। এসব কথা নিজে সে অবশ্য জানে, মাঝে মাঝে না ভাবে এমন নয়, কিন্তু ব্যবহারিক জীবনে তাহার কোনো দাম আছে কিনা যাচাই করিয়া দেখিবার চেষ্টা কোনোদিন করে নাই। কিন্তু এই লীলাময়ী কিশোরী আদরে আবদারে আপনাকে বিলাইয়া দেওয়া ছাড়া আর কোনো কাজ যাহার নাই, সে আবার এত বড় বড় কথা ভাবিল কখন? কথাগুলা শুনিতে ভালো, কিন্তু কাজে খাটানো বড় সহজ নয়। বউ লইয়া লেকচার শুনিতে গেছে মনোজ, কথাটা মনে মনে সকলের মুখ হইতে একবার শুনিয়া লইবার চেষ্টা করে। না, অসম্ভব। সিনেমা থিয়েটার হইলেও বা কথা ছিল, বাড়ির আরও মেয়েদের জুটাইয়া দল বাঁধিয়া যাওয়া চলিত। অনর্থক এমন এক বাজে আবদার করিয়া বসিল সুরেখা। ভুলাইবার ছলেই বলে, তার চেয়ে 7 নম্বর বাড়ি দেখতে যাবার কথা বলছিলে সেদিন, তাই চলো। আহা, মরে যাই কি বুদ্ধি! লেকচারের বদলে সিনেমা। আমার বদলে ওই চৌধুরী বাড়ির বউটাকে তোমার কাছে রেখে যাব? ধ্যাৎ, অসভ্য। তা তোমার যেমন বিবেচনার ছিরি। না না, তোমরা এসব ভয় ডর একটু ছাড়তে শেখো। যা অন্যায় নয় তাতে ভয় করবে না। শুধু বড়রাই যে ছোটদের শিক্ষা দিতে পারে তা নয়, বড়দেরও কিছু শেখবার থাকতে পারে ছোটদের দিক থেকে, বুঝলে? অবশ্যম্ভাবীকে মেনে নেবার শিক্ষা, মানুষকে স্বীকার করে নেবার শিক্ষা কিছুদিন আগে পৃথিবীতে এসেছে বলেই দাবিটা 18 আনা, এটা ভোলবার শিক্ষা। মনোজ বোধ করি উত্তর খুঁজিতেছিল। হঠাৎ মিনু হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিয়া পাকা গিন্নির মতো দাঁড়াইয়া পড়িয়া বলে, ঠিক তাই। বৌদি এই ঘরে? দেখো গে যাও, নিচে সব্বাই কি ভীষণ রাগ করছেন। মনোজ শুষ্ক মুখে বলে, কেন রে মিনু? কেন আবার? বউ মানুষ সবসময় খালি 3 তলায় এসে এসে বসে থাকা কি? বাসু পিসিমা বললেন অমন বউকে 5 পেড়ে কাটতে হয়। 5 কি বর্দা? সে একটা ভারী মজার খাবার রে মিনু, বলিয়া চঞ্চল চোখে বিদ্যুৎ আনিয়া ছুটিয়া নামিয়া যায় সুরেখা। আর মনোজ পাথরের মূর্তির মতো বসিয়া থাকে। নিচের তলার আন্দোলনের রূপ তাহার অজানা নয়। বাল্যকালে যখন রান্নাঘর ভাড়ার ঘরের এলাকায় অধিকাংশ সময় কাটিত, তখন দেখিয়াছে কাকিমাদের বিরুদ্ধে উদ্যত বজ্রের শাসন। নিজের বিপদ নিজে ডাকিয়া আনিয়া কি সুখ পায় সুরেখা। একেই তো আজই সকালে সেজ কাকিমাকে লইয়া কি কেলেঙ্কারিটাই হইয়া গেল। পুরী যাওয়ার বিরুদ্ধে আপিল চলিল না। নিতান্ত আবশ্যকীয় কয়েকটা জিনিস সংগ্রহের জন্য মিনা একটা স্টেশনারি দোকানের উদ্দেশ্যে বাহির হয়। টাকা কিছু সঙ্গে লইয়াছে, সময় থাকিলে জুতাও একজোড়া কিনিয়া লইবে। অবশ্য পুরীর বালিতে নতুন জুতা কাজে লাগে না, তবু সৌষ্ঠব একটু থাকা চাইত। ট্রেনেও তো যাইতে হইবে বড়লোকের সঙ্গে, শুধু তটিনী বা তটিনীর মা হইলেও বা কথা ছিল। আবার তার সেই মহাপণ্ডিত ছোড়দাটি চলিয়াছেন সঙ্গে, কেমন যেন আড়ষ্ট লাগে। কি যে এক ঝোঁক চাপিয়াছে তটিনীর। মোড়ের মাথায় আসিতেই কে একজন গাড়ির ভিতর হইতে ডাক দিল। কি বলিয়া ডাকিল কে জানে, তবু বোধহয় কণ্ঠস্বরে নিজের নামটার আভাস কানে পৌঁছাইয়া থাকিবে। মিনা ইতস্তত করিয়া এদিকে ওদিক চায়। গাড়ির আরোহী ততক্ষণে নামিয়া পড়িয়াছে, অরুণেন্দু। এ লোকটা আবার তাহাকে ডাকিয়া থামায় কেন? মিনা বিস্মিত হইয়া তাকায়। অরুণেন্দু সহাস্যে কাছে আসিয়া বলে, কোন দিকে যাচ্ছেন? এমনি,
একটু মার্কেটিংয়ে। কিন্তু কেন বলুন তো? কিছু না, নিছক কৌতূহল। মুখ দেখে মনে হচ্ছিল গভীর চিন্তামগ্ন। শাড়ি ব্লাউজ কিনবেন বোধহয়? মেয়েরা তো শুনেছি ওই জিনিসটাকেই দুনিয়ার সবচেয়ে গুরুতর মনে করে। মিনা হাসিয়া ফেলে। তা হয়তো করে, কিন্তু ওই জিনিসটাই হর্ষোত্তর করিবার চেষ্টায় তো কর্তারা উঠে পড়ে লেগেছেন। যাক, এখন সে উদ্দেশ্যে বেরোয়নি। তবে মিনা অনিচ্ছুকভাবে বলে, এই 2-1টা স্টেশনারির দরকার ছিল, সামান্য কিছু। ঘটা করিয়া বলিবার মতো রেস তো হাতে না থাকিলে যেমন কুণ্ঠা আসা স্বাভাবিক, তেমনি কুণ্ঠিতভাবে উত্তর করে মিনা, সামান্য জিনিসকে অসামান্য করে তোলবার ক্ষমতা তো আপনাদের যথেষ্ট আছে। একটা পাউডার কিনতেই তো 1 ঘন্টা সময় লাগাতে পারেন। দোকানে বাজারে আমরা তো এখন গৌণ হয়ে গেছি। সেদিন এক ভদ্রমহিলা কয়েকখানা রুমাল কিনছিলেন। মিনা বাধা দিয়া এবার একটু দৃঢ়স্বরে বলে, আপনার একটু ভুল হচ্ছে। সময় নিয়ে শৌখিন বিলাস করবার মতো ভদ্রমহিলা আমরা নই, খেটে খাওয়া মুটে মজুরের দল। রাগ কেন? চলুন আপনাকে একটু সাহায্য করি। সর্বনাশ, সাহায্যের কি দরকার? ভয় খাবেন না, ভুলিয়ে গাড়িতে তুলে নিয়ে পালাবো না, আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। আমার গন্তব্যস্থল তো এইখানেই। লজ্জায় রাঙা হইয়া ওঠে মিনা। লোকটার জিবের খিল ছিটকিনি নাই কেন? অরুণেন্দু গাড়ির দরজাটা খুলিয়া প্রায় তুলিয়া লইবার ভঙ্গিতে বলিয়া ওঠে, তাতে কি, স্টেশনারির দোকান তো কলকাতা শহরে 2-10 হাজার আছে। বিশেষ কারোর ওপর পক্ষপাতিত্ব করবার দরকার কি? নেহাত ছোট্ট একখানা 2 সিটার মাত্র, দূরত্ব বজায় রাখিয়া চলা সম্ভব নয়। মিনা উঠিয়া বসে বটে, কিন্তু সহজভাবে নয়। ছোট ঘরখানিতে থাকে, ছোট ছোট কয়েকটা মেয়ের পড়ার তত্ত্বাবধান করে, নিজের যৎ সামান্য প্রয়োজন মিটাইতে বাছিয়া বাছিয়া ছোট দোকানে ঢোকে। এইটুকু মাত্র সীমানা। গণ্ডির বাহিরে উঁকি মারিয়া দেখিবার শখ বা সুযোগ কিছুই আসে নাই কখনো। তাই অস্বচ্ছন্দ ভাব কাটাইয়া উঠিতে দেরি লাগে। খানিকটা চলিবার পর পাড়ার সীমানা ছাড়াইয়া অরুণেন্দু হঠাৎ মুখ ফিরাইয়া বলে, গাড়িটা নতুন কিনলাম, বউনি ভালো হলো। আজই কিনলেন নাকি? তা ঠিক নয়, তবে আজই প্রথম রুগী দেখতে বেরিয়েছি। বউনিটা যার করা উচিত তিনি খুব বেরিয়ে নিয়েছেন তো। কে, কার কথা বলছেন? কেন, আপনার স্ত্রী, খোকার সেজমামি। মিনা হাসিয়া ফেলে। হো, সত্যি বলতে তার পায়ের ধুলায় পবিত্র হবার সুযোগ এখনো পায়নি গাড়িটা। বলেন কি? তার মানে? তার মানে শুনতে চান? গাড়িটা এতই সংক্ষিপ্ত যে একত্রে 2-4 জনকে ঠাঁই দেওয়া চলে না। কাজেই ছোট ছেলেদের পালা করে 2-4 দিন বেরিয়ে আনলাম। মা কাকিমা পিসিমাদের ধরে ধরে গঙ্গায় চুবিয়ে আনা গেল কয়েকদিন। কাকা আছেন, তাকে দক্ষিণেশ্বর কালীবাড়ি ঘুরিয়ে এনেছি। আর কি করব? সময় পাই না মোটে। নিজস্ব বাহন একটা বিশেষ প্রয়োজন হয়ে পড়েছিল। ছি ছি, কি অন্যায়! তিনি চটলেন না? তিনি? অদ্ভুত কৌতুকের হাসিতে মুখ ভরিয়া ওঠে ডাক্তারের। ওই একটা মস্ত সুবিধে আছে আমার, কোনো কিছুতে নতুন করে চটতে হয় না তাকে। টেম্পারেচারটা সবসময় শেষ ডিগ্রিতে উঠে আছে। অপরাধ করে ফেলবার ভয় আমার নেই। খুব বুঝি রাগী? রাগী? ব্যাপারটা কি জানেন? খুব রাগী কিংবা খুব অনুরাগী সেটা এখনো ধার্য হয়নি, অ্যানালিসিস করছি। আপনার সব কথাতেই ঠাট্টা। আমাদের জীবনটাই কি একটা ঠাট্টা মাত্র নয়? বিধাতা পুরুষের একটু শৌখিন ঠাট্টা। কথায় ঠাট্টা ছাড়া আর কিসের ছাপ পড়বে? কাটিতে থাকে সময়। অকারণ অনেকটা পেট্রোল খরচ করিয়া নানা রাস্তা ঘুরিয়া অবশেষে কমলালয় স্টোর্সের সামনে আসিয়া থামে। নেমে পড়ুন, কি কিনবেন বলুন। কি হলো, অমন গম্ভীর হয়ে গেলেন কেন? অধিকারের সীমা লঙ্ঘন করে রাগিয়ে দিলাম নাকি? না, রাগ নয়, তবে আগেই তো বলেছি আপনাকে, প্রয়োজন আমার সামান্যই। এত বড় জায়গায় ঢুকতে বিশ্রী লাগে। এই কথা? কিন্তু প্রয়োজনের অতিরিক্তই না হয় কিছু নিলেন, এসব তো আর পচে নষ্ট হবার জিনিস নয়। বলিয়া নাবাইবার জন্য হাত বাড়াইয়া দেয়। ভঙ্গিটা এত সহজ স্বাভাবিক
যে প্রসারিত হাতের ওপর হাত রাখা ছাড়া আর উপায় থাকে না। অরুণেন্দুর স্বভাবের মধ্যে এমন একটা জোর আছে যে তাকে এড়ানো মুশকিল, ফিরাইয়া দেওয়া কঠিন, কিন্তু তাই বলিয়া রাশিকৃত জিনিস কিনিয়া দাম দিবেন নিজের পকেট হইতে, এ বরদাস্ত করা যে আরও কঠিন। দোকানের মধ্যে বিশেষ কিছু বলার শোভন নয়। গাড়িতে উঠিয়া বেশ গম্ভীর চালেই বলে, আমার বাড়ি পর্যন্ত যেতেই হবে আপনাকে, উপায় নেই, বেশি টাকা তো আনিনি সঙ্গে। অবশ্য বাড়িতে তাহার টাকার গাছ পোঁতা নাই সে কথা সে জানে। ভরসা প্রতিমা, কিছু ধার লওয়া ছাড়া উপায় নাই। ভালো ঝঞ্ঝাটে ফেলিল লোকটা। মুখের ভাবে মনের কথা ধরা পড়েই অরুণেন্দু একবার সোজাসুজি ওর চোখের দিকে তাকায় গভীর দৃষ্টিতে, কিন্তু চোখের দৃষ্টির সঙ্গে মুখের কথার অমিল তার বরাবর। হাসিয়া বলে, এ কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না, বুঝলেন? প্রভুর দেশের আদব কায়দাগুলো এখনো শিখতে পারলেন না? ওরা, ঈশ্বর করুন, একদিন যদি এদেশ ছেড়ে দিয়ে নিতান্তই যায়, যা আদব কায়দাগুলো ছড়িয়ে রেখে এসেছে এতদিন ধরে, কিছুকাল তার ফসলে চলে যাবে, যাবে না? এই ধরুন, ভদ্রমহিলার পার্শ্বরক্ষক হিসেবে এসে ভ্যানিটি ব্যাগের কাছে হাত পাতা, সেম সেম। কিন্তু দেখুন, সত্যি কথা বলতে কি, আমি ওসব আদব কায়দায় অভ্যস্ত নই। দাম না নিলে জিনিসগুলো নেওয়া আমার পক্ষে অসম্ভব। কি আশ্চর্য, সামান্য কারণে বিচলিত হচ্ছেন কেন? মনে করুন আমাকে কৃতার্থ করবার জন্যই নিলেন। না না, কিছুতেই না, কক্ষনো না। হঠাৎ বলিয়া ফেলিয়া নিজের কানেই শটটা বড় রূঢ় শোনায়। কিন্তু ডাক্তার করিল কি? তিনখানা সাবান সমেত অজন্তার বাক্সটা রাস্তায় ছুঁড়িয়া দিয়া দামি সেন্টের শিশিটা তুলিয়া লইয়া হাত উঠাইয়াছে। অগত্যা হাত চাপিয়া ধরা ছাড়া আর কিছু করা সম্ভব? ভাবিয়া দেখিবার আগে স্বভাব ধর্মেই বাধা দিতে হয়। মুখের ওপর আঘাত আসিতে দেখিলে যেমন চোখের পাতা আপন ধর্মে বন্ধ হইয়া যায়। হাতটা ধরিয়া রাখিয়াই আরক্ত মুখে বলে, খেপে গেলেন নাকি? ও কি হচ্ছে? কি করব বলুন? নেওয়া যখন চলে না, তখন ফেলে দেওয়ার চাইতে সদ্গতি আর কি হতে পারে? যেখানে কঠোর হওয়া উচিত, হইবার চেষ্টাও আছে, সেখানে মানুষ হাসিতে পারে, কিন্তু পারিতেই হয়। উপায় কি? ভদ্রতা, চক্ষুলজ্জা প্রভৃতি বাজে বালাইগুলোর দায়ও তো কম নয়। তাই অরুণেন্দুর এই খামখেয়ালি ব্যবহারে বিরক্ত হওয়ার পরিবর্তে মিনাকে হাসিতে হয়। হাসিয়া বলে, রাগ তো দেখছি আপনারও কম নয়। খোকার সেজো মামির সঙ্গগুণে বুঝি? নেহাত আমার ঘাড়ে চাপাইবেনি জিনিসগুলো? তবে যান, ওটাকে কুড়িয়ে আনুন। যেমন ফেললেন পাগলামি করে। আচ্ছা ছেলে মানুষই। স্টেশনে যাওয়ার সময় তটিনী মিনাকে তুলিয়া লইয়া যাইবে, এই ব্যবস্থায় স্থির ছিল। কিন্তু তটিনী আসিল না। আসিল তাহার সেই মহাপণ্ডিত ছোড়দা। চিরদিনের নিষ্কণ্টক জীবনে হঠাৎ একসঙ্গে এত উপদ্রব কেন? কলিকাতা ছাড়িয়া যাইবার ইচ্ছাটা একেবারে ফিকা মারিয়া গিয়াছে। পুরী, তটিনী, তটিনীর রুগ্না মা আর পণ্ডিত দাদা মিনার কাছে সম্পূর্ণ অর্থহীন, অবান্তর। কেনই যে মত দিল মিনা? আচ্ছা, আপত্তির কারণটাই বা কি? অরুণেন্দুর আকর্ষণ নয় তো? সদ্য পরিচয়ের একটা প্রত্যাশিত মোহ? দূর, মিনা তো আর পাগল নয় যে একজন বিবাহিত গৃহস্থ ভদ্রলোকের আকর্ষণ স্বীকার করিয়া লইবে। বাজে কথা। কলিকাতা তাহার ভালো লাগে। তাছাড়া এখন কলিকাতা ছাড়িয়া গেলে আর্থিক ক্ষতি অনিবার্য। সেই সব ৭-৫ ভাবিয়াই না মিনার এত দ্বিধা। আচ্ছা, এখন যাওয়ার ব্যবস্থাটা বাতিল করিয়া দিলে কি হয়? ধরো এমন কথা বলিয়া দেওয়া যাক, হঠাৎ একটু অসুস্থ হইয়া পড়িয়াছে মিনা, এখন পথে বাহির হওয়া সঙ্গত নয়। ২-৪ দিন পরে নয় নিজেই গিয়া হানা দিবে সে, ঠিকানা জানা থাকিলেই হইল। মনে মনে অনেক কিছু ভাবিতে থাকে, অথচ হাত চলে বিপরীত গতিতে। বেডিং সুটকেস গোছানোই ছিল। প্রতিমা আসিয়া দরজায় উঁকি দিয়া বলিলেন, ওগো বাছা, তোমার গোছগাছ হয়েছে? ওই দেখো, নিচে গাড়ি নিয়ে এসে বসে আছে। গাড়ি এনেছে? কই, গাড়িতে আছে কে? তটিনী আসেনি? কি জানি,
একটি সুন্দর ফুটফুটে ছোকরা তো গাড়ি চালিয়ে এনেছে দেখলাম। নিচের ভাড়াটেদের ছেলে এসে বলল কি না কে পুরী যাবে তাকে নিতে এসেছে, তাই উকি দিয়ে দেখলাম। কে ওটি? কোনো বড় মানুষের ছেলে বুঝি? রূপখানা খুব। তা বড় মানুষদের কি ড্রাইভার নেই? একলাই বুঝি যাবে ওর সঙ্গে পুরী? মিনা বিরক্তভাবে বলে, স্টেশন পর্যন্ত যাব। বলছি তো বন্ধু বন্ধুর মা সবাই যাবেন। বলেছিলে বটে, তা দেখছি না তো কাউকে। নাও চটপট নাও, আবার ট্রেনটা না ফেল হয়ে যায়। এখনকার মেয়েদের তো সাজতে গুজতে ফিঙে রাজা। গৃহিণী এবং বাড়িওয়ালি জনচিত যথাকর্তব্য সারিয়া প্রতিমা সরিয়া পড়েন। মিনা ঠেলা খাওয়া মালগাড়ির মতো তাড়াতাড়ি সারিয়া লয় বাকি কর্তব্যগুলা। মোট ঘাট নামাইয়া দেয় প্রতিমার নতুন বামুন ঠাকুরটা, যাকে মাধবীর অসুখের পর হইতে রাখা হইয়াছে। মাধবী কাছে আসিয়া ম্লান মুখে দাঁড়ায়। মিনাদি তাহাদের দুরন্ত মরুভূমির ওয়েসিস। ঘরের দরজায় তালা লাগাইয়া মাধবীর হাতে চাবিটা দিল মিনা। তালা লাগাইয়া চাবিটা লইয়া যাওয়া যেন নেহাত লজ্জা করে। আমার ঘরে বইটই আছে, পড়িস ইচ্ছে হলে, কেমন? আর দেখ মাধবী, বেশি খাটিস না, বেশি ভয় ভয় থাকিস না। ডাক্তার বলেছে তোর একটু সাবধানে থাকা দরকার। হ্যাঁ, কাল পথে দেখা হলো কি না জিজ্ঞেস করছিল তোর কথা। আচ্ছা চললাম, কেমন? ঢং করে আবার চাবি রেখে যাওয়া কেন? প্রতিমা বিরক্তভাবে বলেন। পরের ঝঞ্ঝাট রাখতে আছে? কোন দিন কি খোয়া যাবে বাবা, শেষটা নিজেদের বদনাম। খোয়াই বা যাবে কেন, আর আমাদেরই বা বদনাম কিসের? মুখখানা ঘুরাইয়া চলিয়া যায় অতসী। মার কথাবার্তা তার আদপে ভালো লাগে না। মিনাদি অমন যে সভ্যভব্য ভদ্রমহিলা, তার সঙ্গে এবং তার সম্বন্ধে কথাবার্তায় যদি কোনো ভব্যতা, কোনো স্ত্রী থাকে প্রতিমার। অবশ্য মেয়ের মনোভাব বুঝিয়া সামলাইয়া চলার কথা প্রতিমার নয়। তিনি তাঁর খুশি মতো যা কিছু বলিতে পারেন, আর না বলিয়া থাকাই কি সম্ভব? এই যে মিনা, এদিকে তো বলে ব্যাম্য নয়, খ্রিস্টান নয়, হিঁদু, তা যাচ্ছিস যে পুরী, কই জগন্নাথের নাম করেছিস একবার? বিরক্তভাবে বলেন, তোমাদেরও বলি বাছা, দিদিমণি দিদিমণি বলে অজ্ঞান হয়ে যাও, এইসব অহিন্দুপানা শেখবার জন্যে না? পরকাল ঝরঝরে হচ্ছে আর কি, দুজনেরই হচ্ছে। একটি ভিজে বেড়াল, একটি দজ্জাল। চোখের ওপর সর্বদাই দৃষ্টান্ত। তার চেয়ে দুদণ্ড নিচের তলার ভাড়াটেদের সঙ্গে ভাব করে আয় দিকিন। যেমনি আচার বিচার হিঁদু আনি, তেমনি মিলুনে মিশুনে, দেখলে আহ্লাদ হয়। কেমন যে আনমোনাভাবে সারা পথটা আসিয়াছে মিনা, চমক ভাঙিল একেবারে হাওড়া স্টেশনে আসিয়া। কি আশ্চর্য, এতটা পথ সে একটাও কথা বলে নাই, অথচ সাগরময় তটিনীর ছোড়দাকে সে যে একেবারে চেনে না এমন নয়। তটিনীকে আনা নেওয়া করিতে প্রায়ই আসে স্কুলে। কিন্তু সাগরময় বা কেমন ভদ্রলোক, বোবা নাকি? শিখ ড্রাইভারগুলার মতো গম্ভীর চালে গাড়িই চালাইতেছে। অথচ আজই সকালে অরুণেন্দুর সঙ্গে এক গাড়িতে চলিতে কথার জ্বালায় হাঁপাইয়া উঠিতে হইয়াছিল। কত রকমই যে মানুষ থাকে। নামিতে না নামিতে তটিনী হৈ হৈ করিয়া উঠিল। বাবা, এত দেরি কেন? আমি তো স্থির নিশ্চয় করে ফেলেছিলাম ট্রেন ফেল সম্বন্ধে। ওহ, তবু যদি শটটা কিছু খাটো করিয়া কাউকে বিরহ সাগরে ভাসিয়ে অনাথ করে আসতিস। কি করছিলি এতক্ষণ? কি আবার করব, ট্রেন বেরিয়ে গেছে। যায়নি যেন, যেতে কতক্ষণ? গল্পটা ভবিষ্যতের জন্য রাখলে হতো না তনু? এতক্ষণে সাগরের গলার আওয়াজ পাওয়া যায়। রিজার্ভ কামরা, গুছাইয়া বসিতে দেরি হয় না। অভিজাত যাত্রীদের সুখ সুবিধা বর্তমানে কিছু পরিমাণে কমতি হইলেও যথেষ্টই আছে, অন্তত মিনার অভ্যাসের তুলনায়। পথ খরচা এরা লইবে না অবশ্যই। ফার্স্ট ক্লাস ট্রেনের ভাড়া কত মনে মনে তাহারই হিসাব করিতে থাকে মিনা। রুগ্ন মাকে সযত্নে শুইবার ব্যবস্থা করিয়া দিতে দুই চারিটি কথা কয় সাগর, গম্ভীর মৃদু কণ্ঠ। সব ঠিক হইতেই একখানা বই খুলিয়া বসে। ট্রেন চলিতে শুরু করিলে মিনা চুপি চুপি বলে, তোর ছোড়দা তাহলে বোবা নয়? কেন, তোর সঙ্গে আলাপ করেনি বলে? ও ওই রকম ছেলেবেলা থেকেই। আমি যেমনি বাচাল ও তেমনি মুখ চোরা।
বাড়িতে বৌদিদিদের সঙ্গেই কথা কয় না ভালো করে। অনেকে ভাবে চালিয়াত, কিন্তু তা নয়। যার সঙ্গে একবার মিশে যাবে তার কাছে খুব সপ্রতিভ। কিন্তু যাক, আর বেশি ওকালতি করব না, তুই আবার কিছু ভেবে না বসিস। এক্সপ্রেস ট্রেনের দুরন্ত গতিবেগে কণ্ঠস্বর হারাইয়া যায়। গল্প তেমন জমে না। তাছাড়া রাত্রির অবসন্নতা, ঘুমাইব না প্রতিজ্ঞা করিয়াও হাই ওঠে। তনু, তোরা ঘুমিয়ে নে, মিথ্যে জেগে লাভ কি? বলিয়া সাগর একবার উঠিয়া মায়ের ঢাকাটা ভালোভাবে টানিয়া দিয়া এক গ্লাস জল খাইয়া পুনশ্চ বই খুলিয়া বসে। অর্থাৎ অভিভাবকের কর্তব্য যথেষ্ট করা হইয়াছে। বাড়ি তটিনীদের নিজেদেরই আছে সমুদ্রের বুক ঘেঁষিয়া। সমুদ্র যখন তোলপাড় করিয়া ছুটিয়া আসে, একতলার রেলিং ঘেরা বারান্দার নিচে জল ছুঁইয়া যায়। চমৎকার! সারাদিন বসিয়া বসিয়া ঢেউ গনিলেও যেন ক্লান্তি আসে না। শুধু দিন, রাত্রির সমুদ্র কি ভয়ঙ্কর সুন্দর! কালো ঢেউয়ের স্তরের চূড়ায় চূড়ায় রূপার প্রলেপ। ঢেউ ভাঙিয়া পড়ার সঙ্গে সঙ্গে গড়াইয়া পড়িতেছে কালো স্তরের খাঁজে খাঁজে। আবার আসিতেছে নূতন দল, আবার হারাইয়া যাইতেছে। বিরাম নাই, বিশ্রাম নাই। কি অদ্ভুত লাগে মিনার! গভীর রাত্রেও কি দুই দণ্ড স্থির হয় না বেচারা? কে ওকে এই চাকরিটা দিয়াছে? নিরলস, নিরবসর, চিরচঞ্চল। যুগ যুগান্ত, কোটি কল্পকাল ও কি এই একই কাজ করিয়া যাইবে? সাগর সমুদ্রেরই একটা নাম না? তটিনীর দাদাকে এমন অনুপযুক্ত নামটাকে দিল, কি অদ্ভুত গম্ভীর! মিত্তির বাড়ির মুখ অপমানে কালো হইয়া উঠিয়াছে। এই বংশের উপরওয়ালাদের উজ্জ্বল মুখের উপর এমন করিয়া চুনকালি আর কখনো কেউ লাগায় নাই। বিচারের কথা পরে। এই আকস্মিক আঘাতে যেন স্তম্ভিত হইয়া গেছে সকলে। বাড়ির কাহারও অনুমতির অপেক্ষা না করিয়া মনোজ গিয়াছিল বউ লইয়া মিটিংয়ে লেকচার শুনিতে। সেখানে যে 5,000 লোকের ভিড়, মেয়েদের পর্দার প্রশ্নই ওঠে না, এরকম গুরুতর কথাটাও গৌণ হইয়া গিয়াছে। বিনা নোটিশে যে এ বাড়ির বউ বাড়ির চৌকাট ডিঙাইয়াছে, সেইটাই অবিশ্বাস্য মুখ্য ব্যাপার। সারা বাড়িতে কানাকানি, এখানে ওখানে কনফারেন্স। সকলেরই কপালের উপর চোখ, গালের উপর হাত। নতুন বউ করিল কি? মনোজের স্পর্ধা যে অসহনীয় সেটা ঠিকই, তবু সে পুরুষ মানুষ, ছেলে মানুষও বলা চলে। কিন্তু সুরেখা, অত বড় বুড়ো মাগি, এমনই কাণ্ডাকাণ্ড জ্ঞানহীন। আর কিছু নয়, বুকের পাটা, সাংঘাতিক বুকের পাটা। মনোজেরই বা দোষ কি? বইয়ের কাছে তো সে কেঁচো। একরত্তি ছেলের গলায় ওই আগুনের খাপড়াকে ঝুলাইয়া দিল সে, আর ছেলে মানুষের কাঁচা মাথাটা গ্রাস করিয়া বসিবে না? দোষ কর্তৃপক্ষেরই। ওই বউ যে মনোজের মতো ভ্যাবা গঙ্গারাম বরকে নাকে দড়ি দিয়া পাক খাওয়াইবে, সে বিবেচনাটুকু বিবাহের সময়ই করা উচিত ছিল। রাজ্য ঢুঁড়িয়া সুন্দরী বউ আনার প্রতিফল বোঝো। রূপ দেখিয়া গলিয়া পড়িলে এই শাস্তিই হয়। সুন্দরী বউ দেখাইয়া 5 জনের কাছে বাহবা লইবার খেসারত ভোগ করো এখন। রূপসী বউ আনা খাল কাটিয়া কুমির আনার মতোই বোকামি ছাড়া আর কি? নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এখনকার ধর্মজ্ঞান এবং হিতাহিত জ্ঞান শূন্য ছেলেরা রূপসীর পাদপদ্মে চোখ বুজিয়া আত্মসমর্পণ করিবে, এ আর বিচিত্র কি? তার উপর আবার লিখিয়ে পড়িয়ে বিদ্যাবতী মেয়ে। কথাগুলা নানা আকারে নানা বেশে এ মুখ হইতে ও মুখে, এ কান হইতে ও কানে হাঁটিয়া বেড়ায়। বাসন্তী বিরক্ত হইয়া বলে, রূপের কথা আর বলিস নে বাবু। ওসব ছক্কা পাঞ্জা মেয়েদের 12 আনা রূপ তোর ঠাট ঠমকে। সাবান, পাউডার, টিপ, কাজলের রূপ, রূপের কথা বলছিস? বলি, আমাদের মেজো জেঠির রূপটা কি কম? এখনো বুড়ো বয়সে হত্তেলের মতো রং, মুখ চোখ গরম পেটন, তাকিয়ে দেখতে ইচ্ছে করে। কই মেজো জেঠি কি কখনো? বলিতে গিয়া থামিয়া যায়। মেজো জেঠি আজীবন যে অপ্রতিহত প্রতাপে সংসার করিয়া আসিতেছেন, সে কথা আর জারি হোক, বাসন্তীর অন্তত অজানা নাই। স্বর্গগত মেজো জ্যাঠার সদা সন্ত্রস্ত উদ্বিগ্ন মুখচ্ছবি স্মরণে আসিতেই বোধ করি থামিতে বাধ্য হয়। অলকা মুখখানা ঘুরাইয়া বলে, তোমরাই রূপ রূপ করো, আমি তো রূপের কিছু দেখতে পাইনি। তবে হ্যাঁ, তুক করতে জানে বটে। এই তো বাবা, আমরাও এ বাড়ির বউ হয়ে এসেছি। আমাদের উপর কি শাসন, কি জবরদস্তি!
ইনি নাদবউ হয়ে সাপের 5 পা দেখেছেন। আসপর্দা বাড়বে না কেন? প্রশ্রয় পেলেই আসপর্দা বাড়ে। কিন্তু এও বলে রাখছি ঠাকুরজি, আমরাও আর পর্দানসীন হয়ে থাকছি না। কালকের বউ যদি এত স্বাধীন হতে পারে। আস্ফালন আর অধিক দূর অগ্রসর হইতে পায় না। হেমলতা পূজার ঘর হইতে নামিয়া আসিয়াছেন। মটকার থান পরনে, হাতে জপের মালা, কপালে চন্দনের ছোট্ট একটি টিপ। সুন্দরী যে ছিলেন সে কথা অস্বীকার করিবার উপায় নাই। মুখের ভাবে স্নিগ্ধ লাবণ্যের বদলে ঈষৎ কাঠিন্যের ছাপ। কিসের আলোচনা হচ্ছে সেজ বৌমা? সেজ বৌমা চুপ করিয়া থাকেন। উত্তর দেয় বাসন্তী, আর কিসের মেজ জেঠি, বাড়িতে আজকাল যেসব নতুন হাওয়া উঠেছে তারই। বাড়ির বউরা এইবার স্বাধীন জেনানা হতে চান। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সভার প্রত্যেক সভ্যার মুখচ্ছবি দেখিয়া লইয়া মৃদু গম্ভীর কণ্ঠে বলেন, দিবারাত্র বাজে গল্প অসার আলোচনা করে তোমরা কি সুখ পাও বাছা, বুঝি না। কই একবারও তো একখানা ধর্মগ্রন্থ খুলে পড়তে বা দুটো সদালোচনা করতে দেখি না কাউকে। অপরাধবোধের ভারেই বোধহয় কেউ আর মুখ তুলিয়া চায় না। নিঃশব্দে আবার কিছুক্ষণ মালা ঘুরানোর পর সেটি কপালে ঠেকাইয়া হেমলতা আসল কথা পারেন। মনু কোথায় উমা? মনু অর্থে মনোজ। উমা শশী শঙ্কিতভাবে বলে, সেই তো তখন থেকে বন্ধুর বাড়ি গিয়ে বসে আছে, সাহস করে বাড়ি আসতে পারছে না। সাহস? তোরা যে হাসালি উমি, অত বড় দুঃসাহসের কাজটা করতে সাহস হলো, আর এখন বাড়ি ঢুকতে সাহস নেই? তিনি কোথায়, তোমাদের বউ? কে বৌমা? সেও সেই থেকে ঘরে বসে আছে। ভালোই, এখনকার মেয়ে, লেখাপড়া জানা মেয়ে, যা করেছেন অবশ্যই ভালো বুঝেই করেছেন, কিন্তু আমাদের তো এবার সংসার ছাড়তে হয় মা। অলকা সকলের অলক্ষিতে মুখটা বাঁকাইয়া ঘুরিয়া বসে। ভঙ্গিটাকে ভাষায় রূপান্তরিত করিলে বোধহয় এইরূপ দাঁড়াইত, হ্যাঁ, তুমি নইলে আর সংসার ছাড়বে কে? মুঠোর ফাঁক দিয়ে পিঁপড়েটি গলতে পায় না, উনি ছাড়বেন সংসার? বৈরাগ্য কত! বাসন্তী খড়খড় করিয়া বলে, সংসার এবার সকলকেই ছাড়তে হবে গো মেজ জেঠি। যেরকম স্বেচ্ছাচার আরম্ভ হয়েছে আমরা আর পাত্তা পাব না। হেমলতার আর যাই থাক, পক্ষপাত দোষ নাই। বাসন্তীর দিকে একটি অন্তর্ভেদী দৃষ্টি হানিয়া বলেন, গোবিন্দ করুন এখানের আদরে যেন দরকার কখনো না হয় তোমার। আসল ঘর বজায় থাকুক মা। উমির কপাল মনে করলে নারায়ণ নারায়ণ। জামাই এসেছিলেন শুনলাম, নিয়ে যাবার কথা বলতে বুঝি? বাসন্তী মুখ কালি করিয়া বলে, নিয়ে যাবার জন্য তো নাচর বান্দা। আমি বলে কই আর 2 মাস থাকার ব্যবস্থা করলাম। আমার তো এই শরীর, শাশুড়ি ঠাকুরন তো সেই বাতে পঙ্গু হয়ে পড়ে আছেন, তার কন্যা। আবার শুনছি ননদ এসেছেন 1 পাল ছেলে নিয়ে। কিসের সুখে যে নিত্যি ভাইয়ের বাড়ি আসতে ইচ্ছে হয় তা জানি নে। সে না গেলে বাবা আমি যাচ্ছি নে। বলিয়া বাসন্তী একটা কাজের অছিলায় উঠিয়া যায়। মেজজেটি এত তোষামত করে বেচারা, তবু সুযোগ পাইলেই এই শ্বশুরবাড়ি যাওয়ার কথা তুলিয়া কি যে প্রতিহিংসা চরিতার্থ হয় তাঁর। সুরেশের যে আজ 3 মাস চাকরি নাই, অমন রসালো খবরটা কি এখনো চাপা আছে তাঁর কাছে? তবে বাপ কাকার ঘরে এত ভাত থাকিতে বাসন্তী কি উপোস করিয়া মরিবে নাকি? বাসন্তীর ব্যবহারের ভব্যতার অভাব বেশি মর্মাহত বড় কাহাকেও করে না। একটা পাগল অথবা সং থাকিলে যেমন মনোভাব হয় লোকের, অনুরূপ মনোভাবই প্রায় সকলের। তবু উমা শশী বোকা বলিয়াই বলিয়া বসে, বাবা সেজদি যেন কি, শাশুড়ি ননদকে এত হতচ্ছেদা কিসের মেয়ে মানুষের? শ্বশুরবাড়ি যাব না, এ কি অনাছিষ্টি বাবু? তুমি তোমার নিজের চরকায় তেল দাও মা, ও তবু 2 মাস 6 মাসও যায়। তোমার তো সে পথও রাখেননি ভগবান। গোবিন্দ গোবিন্দ, ওখানে কে রে? শান্তি, তোদের বড়দাকে একবার ডেকে দে তো। উমা শশীকেও পাথর করিয়া দিয়া হেমলতা এতক্ষণে নিবিষ্ট মনে জপের মালা ঘুরাইতে থাকেন। বড়দাকে ডাকিবার তাৎপর্য বুঝিতে কেউই পারে না, কারণ বড়দা বা অপূর্ব এ বাড়িতে একটা ঘটিবাটির সামিল। সংসারের কোনো ব্যাপারে তাহার মতামতের যে কিছুমাত্র মূল্য আছে, এ কথা যেমন সংসারের লোক স্বীকার করে না,
সে নিজেও তেমনি গা ছাড়িয়া দিয়া বাঁচে। দাম্পত্য জীবনে শৈশব অবস্থায় স্ত্রীটি গত হইয়াছেন। ব্যাস, মার্চেন্ট অফিসের চাকরিটুকু আর অবসর সময় সময় বিনোদনের জন্য শখের ইঞ্জিনিয়ারিং, এই লইয়ায় নিশ্চিন্ত সুখে তার দিন কাটে। বাড়িতে জলের পাইপ ভাঙিলে, ইলেকট্রিক খারাপ হইলে, ছোটখাটো মেরামতি কাজের প্রয়োজন ঘটিলে মিস্ত্রি ডাকিবার প্রয়োজন হয় না। বরদাকে খবর দিলেই সব ঠিক। এছাড়া ঘড়ি, ফাউন্টেন পেন, রেডিও, সেলাই কলের ব্যাপারেও তার নিপুণতা অদ্ভুত। কি কৌশলে যে টুকটাক করিয়া সমস্ত কলকবজাগুলা আলাদা করিয়া মাটিতে ছড়াইয়া ফেলিয়া আবার আস্ত জিনিসটা খাড়া করিয়া তোলে সেই জানে। অথচ যন্ত্রপাতির ব্যবস্থা দেখিলে হাসি পায়। একটা নরুনের সাহায্যে একটা বাতিল করা হারমোনিয়ামকে রীতিমতো কার্যক্ষম করিয়া তোলা তার ইতিহাসে বিরল নয়। সাময়িক প্রশংসা যে একটু আদ্রু না জোটে তা নয়, তবে প্রশংসার জন্য মাথা ব্যথা তার নাই। কাজটা যেন তার জীবনের খোরাক। বাড়ির সমস্ত জিনিসগুলা যখন নিষ্ঠুরভাবে আস্ত হইয়া বসিয়া থাকে, তখন হতাশ অপূর্ব পাড়ার লোকের আর অফিসের বাবুদের ব্যাগার চাহিয়া চাহিয়া বাড়িতে জড়ো করে। সর্বদাই অপূর্ব কাজে মশগুল। বাড়িতে লাঠালাঠি হইয়া গেলেও তার চৈতন্যের দরজা অবধি পৌঁছায় না। বড় ছেলেকে হেমলতা কমই ডাকেন, যা কিছু পরামর্শ মেজ ছেলের সঙ্গে। আজ হঠাৎ তার খোঁজ কেন? অলকা বিস্মিত হইলেও উঠিয়া গিয়া বাঁচে। শাশুড়ির সামনে বসিয়া থাকিতে তাহার গায়ে জ্বর আসে। ভাসুর আশার ছুতায় তবু সরিয়া পড়া গেল। অপূর্বর অবশ্য মরিবার সময় নাই, তবু মা ডাকিতেছেন। কাজেই একখানা কলঙ্ক পড়া তামার চাকতি আর একখণ্ড শিরিষ কাগজ হাতে লইয়া ব্যস্তভাবে আসিয়া দাঁড়ায়। মা, ডাকছ নাকি? ডাকছি তো, তোমার কি দুদণ্ড বসবার সময় হবে? হেমলতা অল্প একটু হাসেন। সময়? মরবার সময় আছে আমার। যত রাজ্যের জঞ্জাল আমার ঘাড়ে চাপাবে সবাই। কই, কি বলছো বলো না। হেমলতা গম্ভীরভাবে বলেন, আমাকে বিন্দাচলে গুরুদেবের আশ্রমে রেখে আসতে হবে তোমায়। আমায় রেখে আসতে হবে? আমি কখন যাব? বাহ, কখন যাবে সে ব্যবস্থা তোমার, কিন্তু সবটাতে গা ঝেড়ে দিলে তো চলবে না অপূর্ব। এবার তোমাকেই নিতে হবে। কি মুশকিল, নিতে হবে বললেই নিতে হবে? হঠাৎ তোমার গুরুর আশ্রমে যাবার কি দরকার পড়ল বাপু? ওসব ফ্যাচাং ছাড়ো, পূজার সময় যেও, তখন সে সময় জল হাওয়া ভালো, এখন এই পচা গরমকালে। আমি তোমায় উপদেশ দিতে ডাকিনি অপূর্ব, হুকুম করছি। সামনের দুদিন ছুটি রয়েছে তোমার, তৈরি থেকো। আচ্ছা বিপদ। অপূর্ব হতাশ ভঙ্গিতে দুই হাত উল্টাইয়া বলে, অফিসের ছুটি হলেই হলো, আর কাজ নেই? কাজ তো ওই ভাঙা টিনের টুকরো আর মরচে পড়া পেরেক স্ক্রুপ নিয়ে। দুদিন বন্ধ থাকলে পৃথিবী থেমে থাকবে না। থেমে থাকবে না? বেশ কথা তো তোমার। খামুকা আশ্রমের জন্য খেপলে কেন, তাই বলো না ছাই। সে বললেও তোমার মাথায় ঢুকবে না বাবা। তুমি পারবে কি না তাই বলো স্পষ্ট করে। পারবো না কেন, শক্তটা কি? কিন্তু বিপিনবাবু কি মুশকিলে পড়ে যাবেন বলো। ভদ্রলোক বন্ধুর ঘড়িটি চেয়ে পড়ে গিয়েছিলেন শ্বশুরবাড়ি। সেখানে একটা হতবাগা ছোট শ্যালা দিয়েছে সেটির দফা নিকেশ করে। এখন বন্ধুর কাছে মুখ দেখানো দায় হয়েছে। ঘড়িটা না ঠিক করে পরের ঘড়ি চেয়ে পড়ে যারা বাহাত দেয় তাদের শাস্তি হওয়াই ভালো। অপূর্ব তামার চাকতিখানা চোখের সামনে তুলিয়া ধরিয়া ঘুরাইতে ঘুরাইতে বলে, তুমি তো বললে ভালো, আমিও বুঝলাম ভালো, কিন্তু বিপিনবাবুর দিকটাও তো দেখতে হবে। ভদ্রলোক অপমানী হয় সেটা তো ঠিক নয়। মালা ফেরানো সমাপ্ত করিয়া শেষ গ্রন্থিটি কপালে ঠেকাইয়া নমস্কারান্তে ঠোঁটের আগায় সামান্য একটু হাসির আভাস আঁকিয়া হেমলতা বলেন, বিপিনবাবুর মান সম্মান রাখাটাই বড় কাজ হলো কেমন? আর নিজের মার সম্মান বজায় রাখাটা কিছুই নয়, কি বলো? মার সম্মান? অপূর্ব বিমূঢ়ভাবে বলে, সেটা আবার কি কথা হলো? সব কথা যাকে ওষুধ গেলানো করে ধরে বোঝাতে হয় তাকে ওসব বোঝাতে যাওয়া বিড়ম্বনা ছাড়া আর কিছুই নয় বাবা। কিন্তু থাক, তুমি যখন পারবেই না তখন কথা বাড়িয়ে লাভ কি? কি মুশকিল, পারবো না কে বলেছে? ছুটি রয়েছে যখন, না পারবার আছে কি? তবে হঠাৎ গুরুদেবের জন্য মন কেমন করলো কেন তাই বলছি। যাকগে,
তুমি তাহলে ঠিক হয়ে নাও, কাল রাত্রেই বেরিয়ে পড়া যাক, পরশু ছুটি রয়েছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৪র্থ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।